আজকে আমার শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছে আমাদের বাসায়। কি ভাবছেন ভালোবেসে দাওয়াত দিছি? আরে না, আজকে আমার হাজবেন্ডের পর্দা ফাঁস করবো সবার সামনে। ওর ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো। কি আপনাদের জানতে ইচ্ছা করছে না আমার হাজবেন্ড কি করেছে? তাহলে শুনুন। আমার নাম মনি, আমার হাজবেন্ড শিহাব। প্রাইভেট কোম্পানিতে চাকরি করেও চাকরি সূত্রে আমরা আলাদা বাসায় থাকি। আমার পড়ালেখা অনেক আগেই শেষ হয়েছে। চাকরির জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলাম, কিন্তু শিহাব রাজি ছিল না, তাই আর এগোইনি। এবার আসি আসল কথায়। গত কয়েকদিন ধরে শিহাবকে খুব অচেনা লাগছিল আমার কাছে। মানুষটার আগের মতো নেই। রাতে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়, যে কোনো মেসেজ আসলেই ফোনটা উল্টো করে রাখে। মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার নাম করে বাইরে গিয়ে অনেকক্ষণ ফোনে কথা বলে। প্রথম আমি নিজেকেই বুঝিয়েছি না, আমি হয়তো বা বেশিই ভাবছি, কিন্তু সন্দেহ নামে জিনিসটা একবার যদি মাথায় ঢুকে তাহলে সহজে বের হয় না। একদিন রাতে শিহাব ঘুমিয়ে পড়েছিল, ফোনটা বালিশের পাশেই ছিল। আমি অনেকক্ষণ দ্বিধায় ছিলাম, কারো ফোন চেক করা ঠিক না, তবে শিহাব তো আমার হাজব্যান্ড, আমার অধিকার আছে ওর ফোন চেক করা। আমি নিজেকে সামলানোর চেষ্টা করেছি, তবুও বুকের ভেতরের অস্থিরতা আমাকে থামাতে দেয়নি। কাপা হাতে ফোনটা তুলে নিলাম। পাসওয়ার্ডটা আগে থেকেই জানা ছিল। ফোন খুলতেই বুকটা ধক করে উঠলো। কল লিস্টে একটা নাম বারবার চোখে পড়ছিল। মেসেঞ্জারে ঢুকতে আমার চোখটা বড় বড় হয়ে গেল। সেখানেও একই নাম, তানিয়া ভাবি। তানিয়া শিহাবের মামাতো ভাইয়ের স্ত্রী। প্রথমে বিশ্বাসই করতে পারিনি, ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কথা, কিন্তু মেসেজগুলো খুলতে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়লো। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। মেসেজগুলো এরকম ছিল: তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আজ, ওকে কিছু বুঝতে দিও না, তোমার সাথে থাকলে আমার শান্তি লাগে, নীল শাড়িতে তোমাকে মারাত্মক লাগে, আরো কত কি। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, বুকের ভেতর এমন ব্যথা হচ্ছিল যেন কেউ ছুরি চালাচ্ছে। 4 বছরের আমাদের সংসার। এই 4 বছরে আমি নিজে সবটুকু দিয়ে সংসার করেছি, শিহাবকে ভালো রাখার চেষ্টা করেছি, নিজের চাকরির ইচ্ছাটাও ছেড়ে দিয়েছি শুধুমাত্র শিহাব চাইতো না বলে। অথচ সেই মানুষটাই এখন অন্য একজনের সম্পর্কে জড়িয়েছে। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, মানুষ এত সহজে কিভাবে বদলায়। এই মানুষটাকে সবাই বউ পাগল বলতো। এত যত্ন, এত ভালোবাসা, সবকিছু কি তাহলে লোক দেখানো ছিল? পরদিন থেকে আমি একদম স্বাভাবিক আচরণ শুরু করলাম। শিহাব বুঝতেই পারলো না যে তার গোপন কথা ধরা পড়ে গেছে। সকাল থেকে আমি ব্যস্ত হয়ে পড়লাম। রান্নাঘরের এক কোণ থেকে আরেক কোণ ছুটে বেড়াচ্ছি। চুলার উপর একসাথে কয়েকটা হাঁড়ি বসানো, এক পাশে গরুর মাংস রান্না হচ্ছে, অন্য পাশে মুরগির রোস্ট। ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখা মাছগুলো মশলা মাখিয়ে রেখেছি। পুরো বাসা জুড়ে খাবারের দারুণ গন্ধ ছড়িয়েছে। আজ শিহাবের পরিবারের সবাই আসবে, শ্বশুর শাশুড়ি ননদ মামা শ্বশুর সবাইকে আসতে বলেছি। শিহাব অফিসের জন্য তৈরি হয়ে টেবিলে এসে বসলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ এত আয়োজন কেন? আমি হালকা হেসে উত্তর দিলাম, এমনি, অনেকদিন সবাই একসাথে বসা হয় না। শিহাব আর কিছু ভাবলো না, বরং খুশিই হলো। অফিসে যাওয়ার সময় আমার মাথায় চুমু দিয়ে বললো, তুমি আসলে অনেক ভালো মনের মানুষ। কথাটা শুনে আমি ভেতরে ভেতরে হাসছিলাম। ভালো মানুষ হয়তো বা, তবে আজকের পর তোমার এই মুখোশ আর থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই প্রতারণা চুপচাপ সহ্য করব না। সবাইকে একসাথে বসিয়ে আমি সত্যিটা বলে দিব। রান্না শেষ করে নিজের রুমে গেলাম। আলমারি খুলে একটা শাড়ি বের করলাম, হালকা গাঢ় নীল রঙের শাড়ি। খুব সুন্দর হয়ে নিজেকে তৈরি করলাম। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নার সামনে কিছুক্ষণ নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকলাম। না, আজকে তো আমাকে দুর্বল দেখালে চলবে না, আজ আমাকে শক্ত হতে হবে। নিজের চোখের পানি নিজেকেই আটকাতে হবে। দুপুরের দিকে একে একে সবাই আসতে শুরু করলো। বাসা মুহূর্তেই ভরে গেল মানুষে। শাশুড়ি এসে বললেন, বা বৌমা, এত কিছু রান্না করেছো? আমি মিষ্টি হেসে বললাম, আপনারা আসবেন, একটু তো আয়োজন করতেই হয়। শিহাবের মামাতো ভাই রাসেল আর তার স্ত্রী তানিয়াও এসেছে। তানিয়াকে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, অথচ মুখে কিছুই প্রকাশ করলাম না। তানিয়া স্বাভাবিক গলায় বলল, কেমন আছো মনি? ভালো। ছোট্ট একটা উত্তর দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। তানিয়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল না। যে মেয়েটাকে এতদিন নিজের মানুষ ভাবতাম, সেই মেয়ে আমার সংসার ভাঙছে। একটু পর সবাই একসাথে খেতে বসলো। ডাইনিং টেবিল ভর্তি নানান রকমের খাবার। শিহাবও দুপুরের দিকে বাসায় চলে এসেছে। খেতে খেতে শিহাব বলল, মনি, আজকে কিন্তু সত্যি অসাধারণ রান্না হয়েছে। শাশুড়িও প্রশংসা করলেন আর বললেন, মেয়েটা সংসারটা মন দিয়ে করছে। আমি শুধু হাসলাম। এই হাসির আড়ালে যে কতটা কষ্ট লুকানো সেটা কেউ বুঝলো না। খাওয়া শেষ হওয়ার পর সবাই বসার রুমে এসে বসলো। কেউ গল্প করছে, কেউ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি গভীর একটা শ্বাস নিলাম। বুকের ভেতরটা প্রচন্ড কাঁপছিল। তারপর ধীরে ধীরে সবার সামনে গিয়ে দাঁড়ালাম। শিহাব ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মনি? আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। তারপর শান্ত গলায় বললাম, আজকে আপনাদের সবাইকে একসাথে ডাকার একটা কারণ আছে। ড্রয়িং রুমের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। শিহাব ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মনি? আমি ধীরে ধীরে একটা নিঃশ্বাস নিলাম। হাত পা কাঁপছিল, বুকের ভেতরটা ধুকপুক করছিল ভয় আর অস্থিরতায়। কিন্তু আজ আর পিছু হটার কোনো সুযোগ নেই। আমি শান্ত গলায় বললাম, আজ আপনাদের সবাইকে একসাথে ডাকার একটাই কারণ আছে। আমি চাই একটা সত্যি সবাই জানুক। আমার শাশুড়ি অবাক হয়ে বলেন, কি সত্যি? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর নিজের ফোনটা বের করলাম আর বললাম, গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম শিহাব অনেক বদলে গেছে। প্রথমে আমি এটা গুরুত্ব দেইনি, ভেবেছিলাম অফিসের চাপ, কিন্তু পরে আমি এমন কিছু জানতে পারি যেটা জানার পর আমার পুরো পৃথিবীটাই বদলে গেছে। শিহাবের মুখের রং ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে অস্থির হয়ে বলল, মনি, তুমি কি বলতে চাচ্ছ? আমি তার চোখের দিকে তাকালাম আর বললাম, সত্যিটা। আমার কণ্ঠস্বর আশ্চর্য রকম স্থির ছিল। সবাইকে তারপর বলতে লাগলাম, আমি শিহাবের ফোনে এমন কিছু মেসেজ দেখেছি যেগুলো কোনো বিবাহিত পুরুষ আর অন্য একজন বিবাহিত নারীর মধ্যে হওয়া উচিত নয়। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। উপস্থিত সবাই বিস্মিত হয়ে শিহাবের দিকে তাকালো। রাসেল আর তানিয়া দুজনে অস্বস্তিতে পড়ে গেল। এবার আমি ফোনটা এগিয়ে দিলাম আর বললাম, এগুলো আমি কাউকে অপমান করার জন্য দেখাচ্ছি না, শুধুমাত্র প্রমাণ করার জন্য
জন্য দেখাচ্ছি যে আমি মিথ্যা বলছি না। আমার শ্বশুর ফোনটা হাতে নিলেন, কয়েকটা মেসেজ পড়তেই তার মুখটা শক্ত হয়ে গেল। শাশুড়িও ফোনটা দেখলেন, তারপর হতবাক হয়ে বললেন, তানিয়ার মুখটা মুহূর্তে সাদা হয়ে গেল। রাসেল স্তব্ধ হয়ে বসে রইল। শিহাব উঠে দাঁড়িয়ে বলল, মনি প্লিজ, ব্যাপারটা তুমি যেভাবে ভাবছো সেভাবে না। আমি হালকা হেসে বললাম, তাহলে কিভাবে? শিহাব বলল, আমরা শুধু কথা বলতাম। আমি তার কথার প্রেক্ষিতে বললাম, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, তোমার সঙ্গে থাকলে শান্তি লাগে, তোমাকে শাড়িতে অসম্ভব সুন্দর লাগে, এগুলো কি আত্মীয়তার কথা? শিহাব চুপ করে গেল। প্রথমবারের মতো তার কাছে কোনো উত্তর ছিল না। রাসেল এবার ধীরে ধীরে তানিয়ার দিকে তাকালো। তার চোখে ছিল অবিশ্বাস, কষ্ট আর অপমানের ছাপ। আর বলল, তানিয়া এসব কি? তানিয়ার চোখে তখন পানি চলে এসেছে। সে কাপা গলায় বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। রাসেলের চোখ বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল তার ভেতরটাও ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হঠাৎ আমার শাশুড়ি তানিয়ার দিকে তাকিয়ে বললেন, ছি, তোমার কাছে আমি এটা আশা করিনি। একটা সংসার ভাঙার আগে তোমার একবারও বিবেকে বাধা দেয়নি? আমার মামা শ্বশুর গর্জে উঠে বললেন, নিজের স্বামী নিজের সন্তান থাকা সত্ত্বেও এসব করতে তোমার লজ্জা করলো না? আমার মামি শাশুড়ি রাগী গলায় বলে উঠল, সম্পর্কের একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করার আগে একবারও ভাবনি তুমি? তোমার সন্তানের কথা তোমার মাথায় আসেনি? তানিয়া মাথা নিচু করে কাঁদতে লাগলো, কিন্তু আজ তার কান্না কারো মন নরম করতে পারলো না। রাসেল মাথা চেপে ধরে বসে আছে। সেই দৃশ্য দেখে আমার বুকটা ভারী হয়ে উঠলো। শুধু আমার সংসার নয়, আরেকটা সংসারও আজ ধ্বংসের কিনারায় এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ কেউ কথা বললো না। নীরবতা যেন পুরো ঘরটাকে গ্রাস করে ফেলেছিল। হঠাৎ শিহাব আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, মনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। 4 বছরের সংসার আমাদের, অসংখ্য স্মৃতি, হাজারো মুহূর্ত, কত স্বপ্ন, কত পরিকল্পনা, কিন্তু বিশ্বাস সেটা তো আগেই মরে গেছে। আমি শান্তভাবে বললাম, তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি। আমাকে ভালোবাসলে অন্য নারীর সান্নিধ্যে যেতে পারতে না। শিহাব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি আবার বললাম, তোমাকে আমার ভালো নাই লাগতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা বলেছো, আমার সামনে ভালো স্বামীর অভিনয় করেছো। আমি তোমাকে বিশ্বাস করেছি, আর তুমি সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছো। শিহাব আর কিছু বলতে পারলো না, মাথা ধরে সোফার উপর বসে পড়লো। হঠাৎ রাসেল উঠে দাঁড়িয়ে তানিয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তুই সোজা তোর বাবার বাড়ি চলে যাবি, তোকে এই মুহূর্তে আমি তালাক দেবো, এরপর যার সঙ্গে যাওয়ার চলে যাবি। তানিয়া রাসেলে পা ধরে বসে পড়লো। না, আমাকে ক্ষমা করে দাও, এবারের মতো আমাদের বাচ্চার কথা একবার ভাবো। রাসেল এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আর বলল, আমার ছেলের কথা তোকে ভাবতে হবে না, তোর মুখ আমি আর কোনোদিনও দেখতে চাই না। এতদিন ধরে যাকে ভাই বলে ডেকেছি, সেই ভাইয়ের সঙ্গে এসব করলিছি। কথাগুলো বলতে বলতে রাসেলের চোখ রাগে লাল হয়ে উঠলো। হঠাৎই সে তানিয়াকে সজোরে একটা লাথি মারলো। তানিয়া ব্যথায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠলো। আমার মামা শ্বশুর দ্রুত এগিয়ে এসে রাসেলকে থামালেন আর বললেন, রাসেল, নিজেকে সামলাও, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কিন্তু রাসেল তখন কারো কথা শোনার অবস্থায় নেই। রাগে ফুসতে ফুসতে সবার কথা উপেক্ষা করে বাসা থেকে বেরিয়ে গেল। হঠাৎ তানিয়া আমার সামনে এসে পা ধরে বসে পড়লো আর বলল, মনি, আমাকে ক্ষমা করে দাও বোন, তুমি চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি হালকা এসে বললাম, এখন আর কিছুই ঠিক হবে না। শাশুড়ির চোখেও পানি চলে এসেছে। তিনি মলিন গলায় বললেন, বৌমা, একটা সুযোগ দেওয়া যায় না? আমি তার দিকে তাকালাম। এই মানুষটা কখনো আমাকে কষ্ট দেননি, সবসময় আমাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন, তবুও আজ আমাকে নিজের জন্য ভাবতে হবে। আমি বললাম, না মা, ক্ষমা আর বিশ্বাস এক জিনিস না। আমি হয়তো একদিন ক্ষমা করে দিতে পারবো, কিন্তু আগের মতো বিশ্বাস করতে পারবো না। কথাটা শুনে ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেলাম। আলমারি খুলে একটা ফাইল বের করলাম। ফাইলের ভেতর ছিল আমার সার্টিফিকেট গুলো। কয়েক মাস আগেও এগুলো দেখে মনে হতো আমার অপূর্ণ স্বপ্নগুলো এখানে বন্দী হয়ে আছে। আজ প্রথমবার মনে হলো, না, এগুলো এখন আমার ভবিষ্যৎ গড়ার শক্তি। আমি ড্রয়িং রুমে ফিরে এসে বললাম, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার দিকে মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব, নিজেকে সময় দেব, নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নেব। শিহাব আতঙ্কিত হয়ে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমি ধীরে ধীরে বললাম, আমি কাউকে ছেড়ে যাচ্ছি না, আমি এখন নিজের কাছে নিজেই ফিরে যাচ্ছি। যে মেয়েটা এতদিন শুধু সংসার করার চেষ্টা করেছে, এবার সে নিজেকে নিয়ে ভাববে, নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমার চোখের কোণে পানি জমে উঠছিল, তবু আমি কাঁদিনি, কারণ আজকের কান্না সবার সামনে আমাকে দুর্বল করবে। আমি আর দুর্বল হতে চাই না। সেদিন বিকেলে আমি বাবার বাড়ি চলে আসি। কেউ আমাকে আটকায়নি। হয়তো সবাই বুঝে গিয়েছিল কিছু কিছু ক্ষত জোর করে সরানো যায় না, কিছু ভাঙা বিশ্বাস আর কখনো জোড়া লাগে না। এরপর প্রায় 6 মাস কেটে যায়। জীবন তো থেমে থাকিনি। অনেক কান্না করেছি, অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, অনেকবার ভেঙে পড়েছি, কিন্তু প্রতিবারই নিজেকে আবার গুছিয়ে নিয়েছি। চাকরির জন্য আবেদন করেছি, ইন্টারভিউ দিয়েছি, নতুন মানুষদের সঙ্গে পরিচয় হয়েছে, অবশেষে একটা চাকরি পেয়েছি। নিজের উপার্জনের প্রথম টাকা হাতে নিয়ে সেদিন মনে হয়েছিল আমি যেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা আবার ফিরে পেয়েছি। আজ অফিস থেকে ফেরার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বৃষ্টি ফোঁটা দেখতে দেখতে হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। শিহাবের মেসেজ, আশা করি ভালো আছো মনি, ফিরে এসো আমার কাছে প্লিজ, আমি তোমার অপেক্ষায় আছি। অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। একসময় এই মানুষটার একটা মেসেজ পাওয়ার জন্য অপেক্ষা করতাম। আজ সেই অপেক্ষা নেই, আজ আমার কোনো অভিযোগও নেই, আছে শুধু বাস্তবতা। আমি ধীরে ধীরে একটা উত্তর লিখলাম, হ্যাঁ ভালো আছি, তবে আঘাতকারীর কাছে ফিরে না যাওয়াই উত্তম। মেসেজটা পাঠিয়ে দিয়ে ফোনটা ব্যাগে রেখে দিলাম। তারপর মুখ তুলে আকাশের দিকে তাকালাম। বৃষ্টির ফোঁটা তখনও পড়ছে। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিছু মানুষ হারিয়ে যায়, কিছু স্বপ্ন ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে জীবন শেষ হয়ে যায়। বরং কখনো কখনো ভেঙে পড়ার পরই মানুষ নিজের আসল শক্তিটা খুঁজে পায়, নিজের মূল্যটা বুঝতে শিখে, নিজেকে ভালোবাসতে শিখে। আর আমি সেই শক্তিটাকেই খুঁজে পেয়েছি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এরকম সুন্দর সুন্দর
নতুন গল্প পেতে চাইলে অবশ্যই সবাই পেজে লাইক কমেন্টস করে পাশেই থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।